ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। এত আগুন, তবু শরীর জুড়ে কি দুর্গন্ধ। এত প্রতিবাদ, এত বিক্ষোভ, তবু কান পাতলেই বিভৎস হাসি, এখনো দম বন্ধ। এত মালা, এত ছবি, আমার চুলে গোঁজা ফুলে। মাগো, ছেঁড়া চুলগুলো আজও আছে লাশ কাটার ঘরে। চামড়া মাংস সব পুড়েছে, চামড়া মাংস সব পুড়েছে, তবু দাঁতের কামড় রইল। নাভি ছাই ভাসিয়েছ জলে, তবু জ্বালাটা কই মিটল। মা, তুমি একদম কাঁদবে না, আর বাবাকেও সামলে রাখবে, যেমন রেখেছ আমার রেজাল্ট। আর একবার শুধু ভাববে, আর একবার শুধু ভাববে, একবার শুধু জোর গলায় ওদের প্রশ্ন করবে, তোমাদের মেয়েটাও কাল অভয়া হোক, সত্যি বলো চাইবে? প্রশ্ন করবে মা, আরো একবার প্রশ্ন করবে, তোমাদের মেয়েটাও কাল অভয়া হোক, সত্যি সত্যি চাইবে? উত্তর পেলে জানিও তোমা, এমনি ক্ষমা করে দিও মাগো, আমি অভয়া হতে চাইনি। আমি জানি না সত্যি সত্যি প্রতিটা মেয়ে যখন বড় হয়, যখন স্বপ্ন দেখে, যখন জীবন যুদ্ধে লড়াই করে, একটু একটু করে সেখানে জয়ী হতে শুরু করে, অনেক রকমের প্রতিবন্ধকতা কাটিয়ে যখন নিজের পরিচয়, নিজের স্বপ্ন ছিনিয়ে আনতে পারে, তারা কখনো কেউ কি অভয়া হতে চায়? দিল্লির নির্ভয়ার কাহিনী শোনার পরে প্রতিটা মেয়ে শিউরে উঠত, যে কোনো বয়সের। আরও একবার আরজি করের মহিলা চিকিৎসকের চরম পরিণতি আরও একবার আমাদের ভয় পাইয়ে দিয়েছে, শিউরে তুলেছে। মেয়েটিও অভয়া হতে চায়নি। আজ সিস্টেম, পরিস্থিতি, যে নরকের পরিবেশ, আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যে ঘুণ, যে উই পোকা গোটা দপ্তরটাকে বিকৃত করে রেখেছে, ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে, তারা আজকে ওকে অভয়া বানিয়ে দিয়েছে। এর বিচার চাই আমরা। গোটা রাজ্যের মানুষ, শুধু মেয়েরা নয়, সেই সমস্ত বাবারাও, সেই সমস্ত পুরুষরাও যাদের প্রেমিকার কোনো স্বপ্ন আছে, সেই সমস্ত বাবারাও যারা একটু একটু করে মেয়েদের বড় করছে, কচি কচি হাতগুলো ধরে স্কুলে ছেড়ে দিয়ে আসে আর বলে, মা খুব ভালো করে পড়াশোনা করে করো, কিন্তু ভালো রেজাল্ট চাই কিন্তু বাবা। সেই সমস্ত বাবারা, সেই সমস্ত ছেলেরা, সেই সমস্ত প্রেমিকরা, সেই সমস্ত স্বামীরা, কারণ এই লড়াই শুধুমাত্র মেয়েদের লড়াই নয়, এই লড়াই পশ্চিমবঙ্গের মানুষের লড়াই। যদি প্রকৃত লড়াই করতে হয় তাহলে রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত। আর শুধু প্রত্যেকে প্রতিবাদ নয়, একটু নন্দন চত্বরে প্রতিবাদ করলাম, একটু একাডেমি চত্বরে প্রতিবাদ করলাম, একটু চায়ের ভারে প্রতিবাদ হলো, এরকম নয়। প্রতিবাদ করতে পারলে প্রশ্ন করুন, প্রশ্ন করুন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে, প্রশ্ন করার সাহস জোটান রাজ্যের পুলিশ মন্ত্রীকে, প্রশ্ন করুন যেটা কি ধরনের সিস্টেম। আমাদের কোনো এক কুখ্যাত বা বিখ্যাত শিল্পপতি, স্পেন মার্কা শিল্পপতি, তিনি বলেছেন যে সিস্টেমকে নাকি দোষ দিয়ে লাভ নেই, যারা অপরাধী তারা শাস্তি পাক। এই অপরাধীকে তৈরি করলো কে? একজন সিভিক ভলেন্টিয়ারকে যখন তখন হাসপাতালে সেমিনার রুম পর্যন্ত এন্ট্রি দেওয়ার ছাড়পত্র দিল কে? কে ছাড়পত্র দিল? একজন কুখ্যাত অধ্যক্ষ এই হাসপাতালের, ডক্টর সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ থাকার পরও যিনি সকালে পদত্যাগ করলে, সকালে বরখাস্ত হলে, সকালে তাকে ইস্তফা দিতে বাধ্য করা হলে তিনি বিকেলে নাকি ঘুরপথে চলে আসেন। এ কোন সিস্টেম? এ কোন সিস্টেম যেখানে সন্দীপ ঘোষের মতো মানুষরা তার সন্তান সম মেয়ের অর্ধনগ্ন, রক্তাক্ত, কাম্য
কামড়ানো আঁচড়ানো দেহটাকে দেখেও তারা বাবা মাকে ফোন করে বলতে পারেন, শুনুন আপনার মেয়ে কিন্তু আত্মহত্যা করেছে। এ কোন সিস্টেম? এই প্রশ্নগুলো করতে শিখুন, কারণ অভয়া আমাদের কাছে বিচার চাইছে। অভয়া তার মাকে প্রশ্ন করছে, মা ওরা শাস্তি পাবে তো? কি বলেছিল? বলেছে আপনার মেয়ে সুইসাইড করেছে। প্রথমে বলেছিল আমাদের গাড়িটা মেরে মেরে তুলে দিয়েছে। একটা অল্প বয়সী মেয়ে তার বডি নিয়ে পালাচ্ছে। এরা নির্লজ্জ। এখন নানা ধরনের গুজব চারদিকে চলছে। সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়, যাতে খুনি গ্রেপ্তার হয়। আগামী 4-5 দিনের মধ্যে যদি আরো থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। আমাদের মনে হচ্ছে ভিতরের লোক জড়িত আছে। আমাদের মনে হচ্ছে ভিতরের লোক জড়িত আছে। আজকে সোজাসুজি স্বর্ণালীর সোজাসুজি যাবতীয় যে প্রশ্ন, যে একগুচ্ছ অন্ধকার আমাদের মনে রয়েছে, বারবার আমরা জানতে চাইছি যে কোন আসুরিক শক্তির কারণে একটি মাত্র পুরুষ নাকি একজন মহিলার তার কলার বোর ভাঙতে পারে, পেলভিক বোন ভেঙে ফেলতে পারে, তার আঙুল মুচড়ে উপড়ে নিতে পারে, তার নখ উপড়ে নিতে পারে, তার চুল মুঠো মুঠো চুল ছিঁড়ে নিতে পারে। যে নারকীয় অত্যাচার করা হয়েছে, 100-র ওপর কামড় আঁচড়, তার সারা শরীর রক্তাক্ত করে দিতে পারে, গোড়ালির হাড় ভেঙে ফেলতে পারে, এবং তারপরও সেখানে বসে আরামসে মদ্যপান করতে পারে। তারপরও যখন মদ্যপান করা হয়ে যায় তারপর তার ওই অবস্থায় বডিটাকে টানতে টানতে নিয়ে গিয়ে সেমিনার রুমের সিলিং থেকে ঝুলিয়ে দিতে পারে, তাও নির্দিষ্ট সময়ের মধ্যে। এটা কি আদৌ সম্ভব? প্রশ্ন করেছি আমরা। একগুচ্ছ অন্ধকার রয়েছে। একাধিকবার প্রশ্ন করেছি আদৌ এটা একজনের পক্ষে সম্ভব? চিকিৎসকেরা কি বলছেন, তারা কি করে বলতে পারেন? কিন্তু প্রশ্নের উত্তর পায়নি, কারণ সন্দীপ ঘোষের মতো মানুষজনরা তাড়াতাড়ি বাড়িতে ফোন করে জানিয়ে দেয় যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। সেই সন্দীপ ঘোষ আজ নাকি পদত্যাগ করলেন, তিনি নাকি আর সরকারি চাকরি করতে চান না, তিনি নাকি মানসিকভাবে বিপর্যস্ত, কারণ তার নাকি সোশ্যাল মিডিয়ায় খুব সম্মানহানি হচ্ছে, তিনি নাকি নৈতিক দায় নিচ্ছেন। আপনাদের মনে হতেই পারে একজন চিকিৎসক আরজি করার অধ্যক্ষ ছিলেন, আমি এতগুলো তার সম্পর্কে নাকি যোগ করছি খুব সচেতনভাবে জেনে বুঝে, কারণ ওই রকম একটা মানুষ যিনি ওই অবস্থায় তার হাসপাতালের জুনিয়র মহিলা চিকিৎসকের দেহ দেখার পর বাবা মাকে বলতে পারেন আপনার মেয়ে আত্মহত্যা করেছে, তার জন্য বাড়তি কোনো সম্মান দেওয়া সম্ভব নয় আমার পক্ষে অন্তত। এরপর এতগুলো নাকি বললাম কারণ সেটা শুনতে গেলে আপনাদেরকে শুনতে হবে যে আজকে প্রেস কনফারেন্স দেওয়ার সময় কি অভাবনীয় কায়দায় কাব্যিক ভঙ্গিতে তিনি তার আত্মগ্লানিগুলো প্রকাশ করার চেষ্টা করছিলেন। প্রশ্ন তারপরে যে সেগুলো সত্যিই তাই নাকি সবটাই সাজানো গোছানো মেকি বানাওয়াট। কারণ এই ঘটনা, তিনি নাকি যাবতীয় সরকারি পদ থেকে অব্যাহতি চান, তিনি নাকি পদত্যাগ করবেন, তিনি নাকি ফিরে আসবেন না, এত কিছু যার গ্লানি ছিল, তিনি নাকি আবার কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের সুপার হয়ে ফিরে আসছেন, অধ্যক্ষ হয়ে ফিরে আসছেন, সরি, সেম পোস্ট সেম ডেজিগনেশন, শুধু কলকাতা শহরের হাসপাতালটা চেঞ্জ হয়ে গেল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নাকি অনুরোধ করছেন যে আপনাকে ছাড়া যাবে না, আপনি ফিরে আসুন। আজ শুরুতেই শোনাবো সন্দীপ ঘোষের বক্তব্য। একাধিক প্রশ্ন রয়েছে, আগে শুনুন সন্দীপ ঘোষ কি বললেন। শীঘ্রই কাজে যোগদান করবে। আমার রেজিগনেশনই তাদের মেন কাম্য ছিল, সারা রাজ্যবাসীর কাম্য ছিল। আমার বলে মনে হয়েছে গত 3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি যে কটূক্তি সহ্য করেছি, আমার পরিবার যে যন্ত্রণা সহ্য করেছে, আমার ছোট ছোট দুটো বাচ্চা যে সহ্য করেছে, তাতে বাবা হিসাবে আমি লজ্জিত। আমি তাই এই লজ্জার শেয়ার করার জন্য আমি রেজিগনেশন দিতে রাজি হলাম এবং আমি রেজিগনেশন দিয়ে গেলাম এই প্রিন্সিপালের চেয়ার থেকে। রাজনৈতিক খেলা আমি কোনোদিন খেলিনি। আমাকে অনেকেই সরকার পক্ষের বলেছে, হ্যাঁ আমি আবার জোর গলায় বলবো, আমি সরকারি কর্মচারী, সরকারের দায়িত্ব আমি শেষ মুহূর্ত অবধি পালন করব যতক্ষণ আমার শরীরে প্রাণ থাকবে। আমাকে কেউ বাধ্য করেনি,
আমাকে কেউ বাধ্য করেনি, আমাকে বাধ্য করেছে আমাদের আরজি করের ছাত্রছাত্রীদের আবেগ, আমাকে বাধ্য করেছে রাজ্যবাসীর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট। আমাকে কোনো সরকারি কর্মচারী, কোনো মন্ত্রী আমাকে ফোন করেননি বা আমাকে বাধ্য করেন রেজিগনেশন দিতে। আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছি। স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম এবং বললাম যে আমি আজকে থেকে আর এই সার্ভিস প্রিন্সিপাল তো নয় এবং এই সার্ভিসও থাকছি না। আমি রেজিগনেশন লেটার সেটাই চাকরি থেকেই দিলাম, সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাকরি। এত যার আত্মগ্লানি ছিল যে সব জায়গা থেকে তিনি বলছেন যে সবাই চেয়েছিল যে আমি নাকি পদত্যাগ করি, আমাদের ছাত্রছাত্রীরা তাই চেয়েছিলেন, চিকিৎসকরা তাই চেয়েছিলেন, সমস্ত রাজ্যবাসী তাই চেয়েছিলেন। তা রাজ্যবাসী যখন এতই চেয়েছিলেন, আপনি যখন সবটাই জানেন, এত যখন টনটনে জ্ঞান আপনার, তাহলে ফিরে এলেন কোন মুখে? লজ্জা করলো না? লজ্জা করলো না? কেন, কোন জায়গা থেকে মনে হয় ডক্টর সন্দীপ ঘোষ আপনি একজন ক্রিমিনালের থেকে কোনো অংশে কম? কোথায় রয়েছে আপনার লজ্জা, আপনার ঘেন্না নিজের প্রতি? আপনি আপনার পরিবার দেখাচ্ছেন, আপনার ছোট ছোট বাচ্চাদের কথা দেখাচ্ছেন। এই অভয়া বলে মেয়েটি কারোর সন্তান ছিল না? কি কিফটি করে রেখেছেন আপনি? কি কারণে বারবার আপনাকে এই হাসপাতাল ও হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে? আর আপনি কোন জাদুতে বারবার ফিরে এসেছেন আপনি জানেন না? কোন অধিকারে আপনি বাইরের একজন সিভিক ভলেন্টিয়ারকে সেমিনার রুম পর্যন্ত এন্ট্রি দিয়েছেন এতবার ধরে, এত লম্বা কাব্যিক ডায়লগ মারলেন? আসল কারণটা বলতে পারলেন না? কি কারণে, কোন জায়গা থেকে আপনি চিকিৎসক হয়ে ওই রকম অবস্থায় একটা মহিলা চিকিৎসকের দেহ দেখার পর তার বাবা মাকে বলতে পেরেছিলেন যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে? তার এক্সপ্লেনেশনটা কোথায় ডক্টর ঘোষ? কোথায়? এখানেই শেষ নয়। আমি জানি না, বারবার করে বলছি, খুব ঠান্ডা মাথাতে বলছি, আপনারা বিচার করুন যে এই ডাক্তার ঘোষ, সন্দীপ ঘোষ কি কোনো অংশে, কোনো ঠান্ডা মাথার ক্রিমিনালের থেকে কোনো অংশে কম? যিনি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে 8 থেকে 9 বার এই অভয়া, যার প্রতীকী নাম দিয়েছি আমরা, এই নির্যাতিতা, ধর্ষিতা, নিহত তরুণী মহিলা ডাক্তার, তার নাম বলেছেন সারনেম সহ, যেটা ক্রিমিনাল অফেন্স। একজন চিকিৎসক হয়ে তিনি জানেন না নাম নেওয়া যায় না? আমাদের ভারতীয় আইন সেটাকে পারমিট করে না, অনুমতি দেয় না। তারপরও তিনি বলেছেন। চলুন, একবার মুখ ফসকে বেরিয়ে গেল, 2 বার, 3 বার, 5 বার, 7 বার, 8 বার, 9 বার। আমি জানতে চাই সরকারের কাছে, এত বড় বড় যারা কথা বলে, মুখ্যমন্ত্রী এসে বলছেন দোষীরা শাস্তি পাক, দোষীরা বলছেন কোট অ্যান্ড কোট, আমি জানতে চাই কেন এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? কেন এই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হবে না? এই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে 3rd ডিগ্রি দিলে আসল সত্য, আসল তথ্য বেরোতে পারবে না বলে মনে হয়? কিসের জন্য এত আতপুতো করে রাখা হচ্ছে? যে মানুষটা ডাক্তার হয়েও আরেকজন মহিলা ডাক্তারের জন্য বিন্দুমাত্র সম্মান দেখাতে পারেনি, ভুরি ভুরি অভিযোগ যার বিরুদ্ধে, ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে, স্বাস্থ্য ভবন নাকি হাতের মুঠোয় রেখে দেন, এই সন্দীপ ঘোষকে কোন অধিকারে, কোন যোগ্যতায় সকালে পদত্যাগ করার পর বিকেলে আরেকটা মেডিকেল কলেজে অধ্যক্ষ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কিসের জন্য? কিসের জন্য করলেন স্বাস্থ্যমন্ত্রী? এই প্রশ্নগুলো করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অভয়ার বাড়িতে গিয়েছিলেন। তিনি সেখানে কি বলছেন, কি বললেন বেরিয়ে এসে, খুব দরকার শোনার। শুনুন আপনারা, যারা গোটা ঘটনাক্রম জানছেন, আপডেট নিজেকে রাখছেন, যারা প্রশ্ন করেছিলেন যে এত মারাত্মক নারকীয় বিভৎস ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নাকি আরও অনেকে, তাদের শোনা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় অভয়ার বাড়িতে গিয়ে কি বলেছেন আজকে, মানে বাড়ি থেকে বেরিয়ে। শুনুন। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আমরা ওখানে এমএসভিপিকেও সরিয়ে দিয়েছি, ইনক্লুডিং এজেন্টস। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছে, সবাইকেই সরানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবাইকে নাকি সরানো হয়েছে। তিনি এও বলেছেন তিনি চান নাকি দোষীরা শাস্তি পাক। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বক্তব্যের বিশেষ সেই অংশ আমার টিমকে বলবো রেডি করে আমাকে জানাতে, আমি বলবো আপনাদের, আপনারা সেই শুনবেন। বিশেষ অংশ
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আজকে বলছেন অভয়ের বাড়ি থেকে বেরিয়ে, আমি চাই খুনি ধরা পড়ুক, খুনি সাজা পাক, দোষীরা শাস্তি পাক, খুনি গ্রেপ্তার হোক, দোষীরা শাস্তি পাক। খুব ভুল না করলে আমি বলেছি আমার টিমকে শুধুমাত্র ওইটুকু অংশ লুপে রেখে, অর্থাৎ বারবার 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 শোনা যায় এমন একটা সিস্টেম করে আমাকে জানাতে আমি আপনাদের শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি চাই খুনি গ্রেপ্তার হোক, দোষীরা সাজা পান। তাহলে কি খুনি গ্রেপ্তার হয়নি? তাহলে উনি নিজেও জানেন যে দোষী একজন নয়, দোষীরা মানে আরো অনেকে। তাহলে এতদিন ধরে ঢাক ঢাক গুড়গুড়টা কিসের জন্য ছিল? এই প্রশ্নগুলো সোজাসুজি করবে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন আমি এক এক করে আলাপ করি। স্টুডিও আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত এবং রয়েছেন আইনজীবী রাধামোহন রায়। স্টুডিওর বাইরে থেকে আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক এবং চিকিৎসক শান্তরূপ দে। আমি শান্তরূপের কাছে সবার আগে আসবো এই কারণে, কারণ শান্তরূপ বিগত 3 দিন ধরে আমার এই প্যানেলে আসছেন এবং বিগত 3 দিন ধরে খুব সম্ভবত রিপাবলিক বাংলার প্রথম ডাক্তার যিনি বলেছিলেন যে সন্দীপ ঘোষ এর নেপথ্যে, কারণ তার অঙ্গুলি হিলন ছাড়া একটা পাতাও নড়ে না আরজি করে, এবং যারাই তার বিরুদ্ধে মুখ খুলেছে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি পেতে হয়েছে। বিভিন্ন সময় হাজার একটা এক্সাম্পল রয়েছে এবং তিনি বলেছিলেন যে এই গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানে না, এটা হতে পারে না। আমি শান্তরূপ আবার আপনার কাছে আসবো। আজ জায়গায় জায়গা থেকে স্লোগান উঠছে, এমনকি চিকিৎসকদের একটা সংগঠন একটা অংশ বলছে কেন ওনাকে বরখাস্ত করা হবে না। এমন কোন জাদু রয়েছে, এমন কোন ম্যাজিক রয়েছে এই সন্দীপ ঘোষ বারবার ঘুরে ফিরে অধ্যক্ষ হয়ে যান, বারবার আরজিকর থেকে বেরোন, আরজিকরে পড়াশোনা করেছেন, আরজিকরের প্রাক্তনী, সেখান থেকে যতবার তাকে বার করা হয় ততবার তিনি বিকেলের মধ্যে নাকি চলে আসেন আরজিকরে, আর এবার আরজিকরে আসতে পারলেন না, কিন্তু সেই দেখুন তার ট্রেন্ড তিনি মেনটেন করলেন, বিকেলের মধ্যে তাকে বসানো হলো ন্যাশনাল মেডিকেল কলেজে। কি এমন রয়েছে জাদু ম্যাজিক যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, তার বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না? আমার মনে হয় শান্তরূপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি আসবো স্টুডিওতে, আমাদের সঙ্গে রয়েছেন অঙ্কন কি বলবেন? দেখুন, আমি প্রথমেই বলবো যে নবান্নের চরণামৃতের কি নিদারুণ মহিমা আমরা দেখতে পাচ্ছি। যত বড় অপরাধী হোক নবান্নের চরণামৃতটা খেলে ব্যাস 7 খুন মাফ হয়ে যাচ্ছে। এই সন্দীপ ঘোষকে বলছেন এটা একটা ক্রিমিনালের মতো কাজ করেছেন। প্রথমত 3 মাস আগে যে সেমিনার হলে কিছু সমাজ বিরোধী ঢুকে নানা রকমের সমাজ বিরোধীর মূলক কাজকর্ম করেছিল, তারপরেও সেখানে সিসিটিভি ইনস্টল করেননি। উনি জেনে বুঝে ক্রিমিনাল নেগলিজেন্স করেছেন এখানে, এবং এতে শুধুমাত্র এটা বললে হবে না যে ওই একজনকে ধরলাম, দুজনকে ধরলাম আর তাতে হয়ে গেল। এতে স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর সরাসরি যুক্ত। এই যে ক্রিমিনাল নেগলিজেন্সের যে কথাটা বলা হচ্ছে, কেন আজকে স্বরাষ্ট্র সচিব এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় যেটা অপরাধমূলক অবহেলা রয়েছে, ক্রিমিনাল নেগলিজেন্স রয়েছে, তার 106 নম্বর ধারা দেওয়া হবে না? 2022 সালে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে স্বাস্থ্য বাজেটে পর্যাপ্ত পরিকাঠামো দেওয়া হয়েছে রাজ্যের হাসপাতালগুলোতে। পর্যাপ্ত পরিকাঠামোর মানে একটা অনকল রুম নেই, একটা করিডোর থেকে শুরু করে সেমিনার হলে সেখানে কোনো সিসিটিভি নেই। তাহলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তুমি তো এই ক্রিমিনাল নেগলিজেন্সের সবথেকে বড় কথা হচ্ছে অঙ্কন যে এই যাবতীয় যে অভিযোগগুলো উঠেছে, উনি বলছেন কি আমি জানি রাজ্যবাসী আমার পদত্যাগ চাইছিলেন, আমি জানি ছাত্র সবাই আমার পদত্যাগ চাইছিলেন, বড় করে কবিতা কাব্য করছিলেন। আমি বুঝলাম না যে অভিযোগগুলো তার বিরুদ্ধে সেগুলোর উত্তর কোথায়? উনি কেন আগ বাড়িয়ে অভয়ার মা বাবাকে বললেন আপনার মেয়ে আত্মহত্যা করেছে? উনি কেন অনুমতি দিলেন, পারমিশন দিলেন সিভিক ভলেন্টিয়ারকে যখন তখন সেমিনার রুম পর্যন্ত যাতায়াত করার, অবাধ যাতায়াত করার অনুমতি কেন দিয়েছিলেন? উনি কেন প্রয়োজনীয় জায়গায় সিসি ক্যামেরা বসাননি? উনি কেন হাসপাতালের মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করেননি? অনেকেই বলছেন, সবাই নামে বলছেন না, নাম প্রকাশ না করে জানাচ্ছেন যে গোটা সিস্টেমটাই তো ওনার মতো করে চলতো, ওনার আশপাশে সিকিউরিটি ঘুরে বেড়াতো, মহিলাদের জন্য দরকার ছিল। আমি আপনার সঙ্গে আসছি, আমি আবারও যোগাযোগ করতে পেরেছি শুভ্রজ্যোতি ভৌমিক এবং শান্তরূপের কাছে। শান্তরূপ শুনতে পাচ্ছেন আমার প্রশ্ন? শুনতে পাচ্ছি। এই সন্দীপ ঘোষ কোন এমন জাদু, কোন এমন ম্যাজিক জানেন যে এত অভিযোগ থাকার পর উনি বারবার ফিরে আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার ফিরিয়ে নেন? স্বর্ণালী, আমি ডে 1 থেকে বলে আসছিলাম সন্দীপ ঘোষ
সরাসরি ভাবে যুক্ত। এবং আমি একটা কথা আবারও বলতে চাই যে এইখানে বারবার যেটা বলা হচ্ছে যে নন পলিটিক্যাল আমরা বারবার যেটা ডাক্তাররা বলেছিলাম যে জায়গাটা নন পলিটিক্যাল রাখাও, কিন্তু দুর্ভাগ্য আমরা ডে 1 থেকে এটাও দেখতে পাচ্ছি যে নন পলিটিক্যাল জায়গাটাকে সুন্দরভাবে একটা পরিকল্পিতভাবে পলিটিক্যালি সায়েন্টিফিক্যালি জায়গাটাকে কাউকে না বেশ কয়েকজনকে আড়াল করার চেষ্টা করছে। এবং শুধু তাই না, এটা যেন একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে সকাল থেকে যে একটা নাটক পর্যায়ে বা যাত্রাপালা দেখছি, এটা মনে হচ্ছে যে খুনি তুমি কার বা ধর্ষক তুমি কার, এরকম একটা বল লোপালুপির একটা খেলা চলছে আর কি। আজকে যেন মনে হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজকে দ্বিতীয় আরজিকর হতে পারে ভবিষ্যতে, তার একটা সুন্দর রাস্তাটা খুলে দেওয়া হলো প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গে যে দুর্নীতি দেখতে অভ্যস্ত, একদম শান্তনু, আমার তো মনেই হচ্ছে এরপরে ন্যাশনাল মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকদের আর কোনো নিরাপত্তা রইল না। ন্যাশনাল মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগুনের মধ্যে ঠেলে দিলেন। ন্যাশনাল মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকদের আগুনের মধ্যে ঠেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইরকম একটা আমি বলছি কি ভাষায় ওর সম্পর্কে বক্তব্য রাখা যায় আমি জানি না, কি ভাষায় কথা বলা যায়, কি সম্ভাষণ করা যায়। যে অভয়াকা যেভাবে উনি জনসমক্ষে বারবার মিডিয়া বাইটে ওনার নাম নিয়ে যেভাবে ছোট করেছেন, ভবিষ্যতে এইরকম একটি ইম্যাচিওর কাজ, ইনি কি করে একজন প্রিন্সিপাল হতে পারেন কোন একটা মেডিকেল কলেজে, যার এতটা ম্যাচুরিটি নিয়ে এতদিন প্রিন্সিপাল থাকা সত্ত্বেও, এতদিন অ্যাডমিনিস্ট্রেশনে থাকা সত্ত্বেও, তার থেকেও বড় কথা যেখানে মুখ্যমন্ত্রী ইনডাইরেক্টলি নিজে স্বীকার করে নিলেন যে দোষীরা, তার মানে মুখ্যমন্ত্রী জানেন যে এটা একটার কাজ নয়, এখানে একাধিক জনের কাজ। তাছাড়া মুখ্যমন্ত্রী আর এই প্রিন্সিপাল দুজন আলাদা আলাদা কথা বলছে। মুখ্যমন্ত্রী বলছে সরকার তাকে অপসারিত করেছে, প্রিন্সিপাল বলছে আমি সৎ ইচ্ছায় ছেড়ে দিয়েছি। আরে বাবা, আমরা তো সাধারণ মানুষ, সাধারণ ডাক্তার, এই রকম দড়ি টানাটানির মধ্যে থাকতে চাই না। সত্যিটা সামনে আসুক, ঠিক সত্যিটা, যে সত্যিকারে যে অপরাধী সামনে আসুক, সত্যিকারের ঘটনার সামনে আসুক। আর হাত জোড় করে বলছি, আরজিকরকে যে রসাতলে নিয়ে গেছেন, ন্যাশনাল মেডিকেল কলেজের ঐতিহ্যকে আর নষ্ট করার জন্য যে মানুষটাকে আবার দায়িত্ব নিয়ে এই সরকার পাঠিয়েছেন, আমি জানি না ওনার মাথায় কি স্বর্ণমুকুট আছে, আমি জানি না ওনার মাথায় কি আছে, এত কি বুদ্ধি, এত কি ওনার প্রশাসনিক দক্ষতা, যে এত কিছু স্ক্যান্ডেল, এত কিছু স্ক্যাম, এত কিছু অভিযোগের পরও ন্যাশনাল মেডিকেল কলেজে টাকা পাচার হয়। আমার এটা খুব সন্দেহ যে অদূর ভবিষ্যতে আরজিকরের অভয়ার মতো ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গোবরায় যে কবরস্থান আছে, সেখানে না কোনো দুর্ঘটনা ঘটে। এবং শুধু তাই না, আরো একটা কথা বলছি, আমরা যারা মিডিয়া প্যানেলে এসে যারা ডাক্তাররা বারবার বিরোধিতা করছি, তাদের পার্সোনালি এরপর অ্যাটাক করা হবে। আমি আপনাকে স্বর্ণালিদি মিডিয়ার সামনে সেটা বলে রাখলাম, পরবর্তীকালে মিনিয়ে নেবেন। এবং লাস্ট আরেকটা কথা, এক শ্রেণীর ডাক্তার বা একটা ডাক্তার সংগঠন পুরোপুরি সরকারের হয়ে কাজ করছে আন্দোলনকে স্তব্ধ করার জন্য। যত রকম ভাবে সুসংগঠিত ভাবে সায়েন্টিফিক্যালি আন্দোলনটাকে ভঙ্গ করা যায় তার বিভিন্ন রকম ভাবে প্রচেষ্টা চালাচ্ছে। বাট আমরা বৃহত্তর ডাক্তার সংগঠন বারবার বলছি, এই আন্দোলনের আমরা শেষ দেখে ছাড়বো। এই সত্যি অপরাধীকে যতক্ষণ না ধরা হচ্ছে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী যেই মাঠে ময়দানে নামুক না কেন, আমরা ডাক্তাররা একত্রিত আছি। এটার শেষ দেখে চাই। সত্যি অপরাধী সঞ্জয় নামক শুধু ধনঞ্জয় নয়, সিপি, আমরা আপনারা বলছেন সত্যিকারের অপরাধ হোক সঞ্জয় বা ধনঞ্জয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বলছেন যদি আমার টিম রেডি করে দেয় আপনাদের সবাইকে শোনাবো। আমাদের সঙ্গে রয়েছেন সুব্রজ্যোতি ভৌমিক, ডক্টর ভৌমিক আমাদের সঙ্গে থাকুন, একটা অডিও শোনাবো। আপনি বাইরে থেকে রয়েছেন, বাইরে থেকে আপনি অডিও শুনবেন। শান্তনু বাইরে রয়েছে, বাইরে থেকে অডিও শুনবেন। রাধামোহন এবং অঙ্কন এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিও বসে রয়েছেন, তারা ভিডিও দেখবেন। দেখুন, জানুন, শুনুন, ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বক্তব্যের মধ্যে থেকে একটা নির্দিষ্ট অংশ 2-3 বার করে শোনাবো, শুনুন তো, এবং তারপর বলুন তো উনি কি বলতে চাইছেন, শুনুন। ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। আমি বলবো আমার টিমকে আমার
সঙ্গে পাশে একদম এই 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 আমাদের যে আমরা মাল্টি উইন্ড রয়েছে এর পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাইকটা আরও একবার চালাতে আমি আরও একবার রিপিট করছি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে শুনুন। উনি বলছেন যা যা কিছু করা হয়েছে সব কিছুই করা হয়েছে কারণ যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা যাতে সাজা পায়। আমি বুঝতে পারছি না অঙ্কুর, মানে আসল খুনি গ্রেপ্তার হয়নি, দোষীরা সাজা পায়নি, একজনকে সামনে দাঁড় করানো হয়েছে যাকে বলা হচ্ছে ধনঞ্জয়ের মতো সঞ্জয় বানিয়ে সামনে দাঁড় করানো হয়েছে, মানে নেপথ্যে আরো বড় বড় মাথা রয়েছে, সবাই সব জানেন, কিন্তু ইচ্ছে করে নাটক করে মানুষকে মিসগাইড করার চেষ্টা করা হয়েছে। আবার শুনুন। ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। ভিডিও থেকে শুরু করে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। থ্যাংক ইউ। আমি সুব্রজিৎ ভৌমিকের কাছে যাবো, তার আগে অঙ্কন হাত তুলছেন কিছু বলার জন্য সম্ভবত। আমি বলছি যে এই সন্দীপ ঘোষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ডিল রয়েছে সেটা প্রকাশ্যে আনা হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইমিডিয়েট তদন্ত শুরু করা হোক, সিবিআই ইনভেস্টিগেশন শুরু হোক, কারণ যে সন্দীপ ঘোষ বিএনএস এর ধারা ৭২কে লঙ্ঘন করছেন, যেখানে একজন ধর্ষিতার নাম উনি বারবার প্রকাশ্যে আনছেন, তার বিরুদ্ধে বিএনএস এর ৬১ নম্বর ধারা অ্যাপ্লাই করা হোক। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কারণ উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি এর দায় অস্বীকার করতে পারেন না, স্বাস্থ্য সচিব, এই যে একটা ক্রিমিনাল কনস্পিরেসি হয়েছে এবং তার সাথে সন্দীপ ঘোষকেও এর সাথে জুড়ে দেওয়া হোক। এটা পুরো একটা র‍্যাকেট। কি ডিল হয়? বারবার সন্দীপ ঘোষের মতো ক্রিমিনালরা একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটালে মাথায় বসে পড়ছে। আমি বলে দিচ্ছি, একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। আমি সুব্রজ্যোতি ভৌমিকের কাছে আসবো পরবর্তী বক্তা, চিকিৎসক সুব্রজ্যোতি ভৌমিক। তবে তার আগে আমি 4টে পয়েন্ট একটুখানি দর্শকদের জানিয়ে রাখবো। বিষয় হচ্ছে, আলোচনা করছিলাম সন্দীপ ঘোষ নিয়ে। ডক্টর সন্দীপ ঘোষ, বিশ্বাস করুন এখানে দুজন ডাক্তার রয়েছেন, আমার আলাদা করে ডাক্তার বলতে ইচ্ছে করছে না, কারণ ডাক্তারের মধ্যে যে মানবিকতা থাকে সন্দীপ ঘোষের মধ্যে সেটা নেই। এই ধরনের নরখাদক মানসিকতা, ক্রিমিনাল মেন্টালিটির কাউকে আমার অন্তত চিকিৎসক বলে সম্মান দিতে পারছি না আমি। যে নাটক উনি করে গেলেন সবার সামনে এসে, আজকে ভেক ধরে গেলেন, মুখোশ ধরে গেলেন, প্রতিটা মানুষ বুঝতে পারছেন ইন্টেনশন আলাদা। আরো বেশি ইন্টেনশন ক্লিয়ার হয়ে গেছে যখন বিকেলে আবার নির্লজ্জের মতো আরেকটা হাসপাতালের অধ্যক্ষের দায়িত্ব মিষ্টি মুখে হেসে হেসে নিয়ে নিয়েছেন। আমি একবার দেখিয়ে নিই চট করে এই সন্দীপ ঘোষ কে। এখনো পর্যন্ত এই সন্দীপ ঘোষ যাকে বারবার বিতর্কে আসছে, সেই সন্দীপ ঘোষ ইতিমধ্যে মেডিকেল কলেজের দায়িত্ব নিচ্ছে। কে এই সন্দীপ ঘোষ? আরজি কর হাসপাতালের অধ্যক্ষ, 2020 থেকে আরজি করের অধ্যক্ষ হিসেবে রয়েছেন এই সন্দীপ ঘোষ। মুর্শিদাবাদ ন্যাশনাল মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ এবং ন্যাশনাল মেডিকেলেও ছিলেন এর আগে। গত মার্চ মাসে টেন্ডার দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। টেন্ডার দুর্নীতি, ভালো করে শুনবেন যারা শুনছেন, টেলিভিশনটা দেখছেন। আদালত রিপোর্ট তলব করে। আরজি করের চিকিৎসা বর্জ্য পাচারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। চিকিৎসাজনিত যে সমস্ত বর্জ্য থাকে সেগুলো নাকি পাচার করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, তার সঙ্গে নাকি তার নাম জড়িয়ে যায়। এবং এই স্ক্যাম হচ্ছে কোটি কোটি টাকার স্ক্যাম। অভিযোগ ওঠে সেই সময় নাকি এগুলো পাচার হয় বাংলাদেশে। পরপর দুবার বদলির নির্দেশও আসে, কিন্তু প্রতি ক্ষেত্রে দেখা যায় যে সকালে বদলি হওয়ার পরে বিকেলে ফিরে আসছেন বা নির্দিষ্ট কয়েকটা দিনের পরেই ফিরে আসছেন। এহেন সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে মুখ খুললেই সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নেওয়া হয়, কখনো পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া বা খারাপ সার্টিফিকেট না দেওয়া, এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষ যে ওই মহিলা চিকিৎসকের ওই অর্ধনগ্ন দেহ দেখার পর নিজের চোখের সামনে তিনি নাকি ডাক্তার, তিনি বলেছিলেন তার বাবা মাকে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। সেই সন্দীপ ঘোষ। আমি জানি না এখনো কেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি নির্দেশ আসছে না, কেন তাকে তলব করা হচ্ছে না, কেন তাকে হেফাজতে নেওয়া হচ্ছে না, উল্টে কেন তাকে পুরস্কার হিসেবে আরেকটা হাসপাতাল থেকে আরেক হাসপাতালের অধ্যক্ষ করে দেওয়া হচ্ছে, যাতে মেডিকেল কলেজের, ন্যাশনাল মেডিকেল কলেজের মহিলা চিকিৎসকরা এরপর শান্তিতে ঘুমোতে না পারে। আর কিসের জন্য? ডক্টর সুব্রজ্যোতি ভৌমিক, প্লিজ বলুন। দেখুন স্বর্ণালী, প্রথমে যেটা আমার মনে হয় আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা এক্সাম্পল যদি দেখি, যে এমএসভিপি যিনি ছিলেন আরজি করে, ওনাকে কিন্তু সরানো হয়েছিল কিছুদিন আগে এবং তিনি কিন্তু প্রফেসর হিসেবে জয়েন করেছেন ন্যাশনাল মেডিকেল কলেজে।
তো হি ওয়াজ রিমুভড ফ্রম দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্টস অফিস, আর ওনাকে কিন্তু প্রফেসর হিসেবেই রাখা হয় এবং স্বাস্থ্য দপ্তর এটা ডিসিশন নেয় যে ওনাকে আর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট হিসেবে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হলো। তো আজকে আমার এটা ভীষণ অবাক লাগছে যে একজন প্রিন্সিপাল যিনি নিজে দায়িত্ব নিয়ে, এবং যেটা আপনি বারবার বলছেন যে সবাই চাইছিলেন যে উনি রিজাইন করুন, উনি রেজিগনেশন দেওয়ার পরে এমন কি ঘটলো যে ওনাকে আবার প্রিন্সিপাল পোস্টে ন্যাশনাল মেডিকেল কলেজে জয়েন করানো হলো। এটা একটা খুবই দুঃখজনক ঘটনা, কেন কি আমরা দেখেছি যে আমাদের ছোট ভাই বোনেরা যারা অ্যাজিটেশন করছে সারা বাংলা ধরে, তারা কিন্তু একটা ওয়ান অফ দ্য পয়েন্টস ওখানে চেয়েছিল যে আরজি কর মেডিকেল কলেজে প্রিন্সিপাল প্রফেসর ঘোষকে হাঁটানো হোক, এবং সেটা উনি যদি নিজের থেকেই সরে যেতে চেয়েছেন তাহলে ওনাকে আবার রিইনস্টেট কেন হেলথ ডিপার্টমেন্ট করছে, এটা নিয়ে সত্যি প্রশ্ন ওঠা উচিত। আরেকটা কথা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যখন সাবজুডিস আছে, যখন ইনভেস্টিগেশন চলছে এবং প্রচুর প্রশ্ন ওনাকে নিয়ে উঠছে, ডাক্তার হিসেবে টিচার হিসেবে ওনার মরাল গ্রাউন্ডসে ওনার কিন্তু নতুন পজিশন জয়েন করা উচিত না। এটা আমার পার্সোনাল থট প্রসেস যে যখন এত ইনভেস্টিগেশনসে ওনার নাম আসছে, পার্সোনালি ওনার আবার ন্যাশনাল মেডিকেল কলেজে গভর্নমেন্ট অফার করলেও কেন উনি আবার গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হবেন? কেন এটা একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন আমরা কিন্তু দেখে থাকি না, যেখানে এই সেম জিনিসটা যদি ন্যাশনাল মেডিকেল কলেজে এমএসভিপি কে রিইনস্টেট করা যায়নি, তাহলে প্রিন্সিপাল কেন রিইনস্টেট হচ্ছেন? এটা কিন্তু আমার মনে হয় যে হেলথ ডিপার্টমেন্টের একটা স্পষ্ট বক্তা এই ব্যাপারে থাকা উচিত, ওদের ইনফর্ম করা উচিত সবাইকে, কেন আমরা সবাই ট্যাক্স পেয়ার, আমাদের ট্যাক্স দিয়ে কিন্তু এই মেডিকেল কলেজগুলো চলছে, আমাদের ট্যাক্স পেমেন্ট আমরা সবাই মিলে করি দেখেই কিন্তু মেডিকেল কলেজে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে। এবং আজকে অভয়ার মৃত্যু, তাতে কিন্তু আমরা সবাই লজ্জিত। আমরা কিন্তু চাইছি যে অভয়া তার বিচার পাক। আর যেইখানে মৃত্যু শুধু নয় ডক্টর ভৌমিক, মৃত্যু নয়, জঘন্যভাবে নারকীয়ভাবে হত্যা, তাকে ধর্ষণ করে। আমরা চাই না যার কোনো অভয়া থাকুক। আমরা নির্ভয়ার সময় বলেছিলাম যে দেশের কোনো প্রান্তে যেন নির্ভয়া না হয়, আমরা চাই না যে আমাদের রাজ্যে কোনো প্রান্তে যেন অভয়া না হয়। আমি আপনার কাছে আবারও আসছি আপনার কাছে, কিন্তু সন্দীপ ঘোষ নিয়ে কথা বলতে বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে চলে এসেছেন ইন্দ্রনীল খাঁ, আমাদের সঙ্গে যোগ করেছে চিকিৎসক ইন্দ্রনীল খাঁ, বিজেপি নেতা এবং একই সঙ্গে চিকিৎসক ইন্দ্রনীল খাঁ এই সময় আমাদের সঙ্গে লাইভ স্টুডিওতে রয়েছে। ইন্দ্রনীলবাবু, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। সন্দীপ ঘোষকে নিয়ে যখন আলোচনা করছি ইন্দ্রনীলবাবু, ঠিক সেই সময়তে একাধিক প্রশ্ন সামনে আসছে। ঘটনাচক্রে খুব সারপ্রাইজিংলি গতকাল থেকে একটা অডিও ভাইরাল হয়েছে পিজিটি এবং ইন্টার্নের মধ্যে। আমি সেই অডিওটা একবার শোনাবো, যদিও এই ভাইরাল অডিও এর সত্যতা যাচাই আমরা করিনি, কিন্তু যে ধরনের কথা বলা হয়েছে সেটা মারাত্মক। আমি আবারও সে একই প্রশ্ন করছি, কিসের ভিত্তিতে এই ধরনের এরকম একটা মানসিকতার চিকিৎসক যিনি অধ্যক্ষের পদে রয়েছেন তাকে ছেড়ে রাখা হয়েছে, হেফাজতে নেওয়া হচ্ছে না, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, গ্রেপ্তার করা হচ্ছে না, উল্টে প্রমোশন দেওয়া হচ্ছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে, যাতে সেই হাসপাতালের মহিলাদের সুরক্ষাও বিঘ্নিত হয়? কেন করা হচ্ছে আমি জানি না। সেই ভাইরাল অডিওটা একবার শোনাবো। হয়েছে বলতে একটু আরজি করে ব্যাপারটা। আরজি করে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে, অ্যান্ড প্রিন্সিপালের যারা সাকরেদ তারাই চালাচ্ছে, আমাদেরকে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজি কর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। অ্যান্ড এইখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি, বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে? নাম নিতে পারবো না কারণ আমারই সমস্যা হয়ে যাবে, বাট না নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না।
না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে? একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট একটা মেয়ে কি করছে, এবং সে যখন ছড়ে যায় না, পুরো সবকিছু ভেঙে পড়ে যায়। সেটাই হবে, কাল বা পরশুর অপেক্ষা জাস্ট। আমরা শুনছিলাম একজন পিজিটি চিকিৎসক এবং ইন্টার্নের বক্তব্য, এবং ইতিমধ্যেই অডিও ভাইরাল। হয়তো এগুলো হয়তো যদি এর সত্যতা যাচাই করিনি আমরা, এবং হয়তো তদন্তের ক্ষেত্রে এই অডিওকেও নেওয়া হবে, বা হয়তো কণ্ঠস্বরের সূত্র ধরে জিজ্ঞাসাবাদ হতে পারে। কিন্তু টানা ইন্দ্রনীল যে ঘটনা ঘটেছে আরজি করে, এবং তারপর সন্দীপ ঘোষের যে বক্তব্য, যেভাবে তিনি তার বাবা মাকে ফোন করে জানিয়েছেন যে তার মেয়ে আত্মহত্যা করেছে, প্রতি মুহূর্তে মনে করা হয়েছে তিনি তদন্তকে দিগ্ভ্রান্ত করতে চাইছে, তথ্য গোপন করতে চাইছে। মুখ্যমন্ত্রী বলছেন 5 দিন সময় দিলাম, 5 দিনে কুলকিনারা করতে না পারলে, দোষীরা গ্রেপ্তার না হলে, খুনি গ্রেপ্তার না হলে, দোষীরা ধরা না পড়লে উনি নাকি সিবিআইকে দিয়ে দেবেন। 5 দিন পর আপনি একজন চিকিৎসক, তার সঙ্গে রাজনীতিও করছেন, মনে হয় যে এরপর সিবিআই এসে আর কোনো তথ্য প্রমাণ নমুনা কিছু পাবে? মানে এটা কি সাজানো একটা প্লট চলছে না মানুষকে বোকা বানানোর জন্য? ইন্দ্রনীল, যখনই এরকম একটা ঘটনা প্রকাশ্যে এলো, তারপরে ইমিডিয়েট ফার্স্ট স্টেপ হওয়া উচিত সেই কলেজের যিনি অধ্যক্ষ, যিনি মেন দায়িত্বে আছেন, যিনি আজকে বড় বড় কথা বলছেন, তার ঘরে নাকি ছোট ছোট 2 বাচ্চা আছে, তাদের জন্য দুঃখে সে উল্টে যাচ্ছে, এবং এই যিনি নির্যাতিতা, যিনি নিহত, তাকে নাকি তার মেয়ে মনে করছেন, তার তো প্রথম দিন ছিল তার পদত্যাগ করা। তার নিজের বিবেকের কাছে জবাব দিতে পেরেছেন তিনি? তিনি তো আজকে গার্জেন হিসেবে ফেলিওর, এবং ইমিডিয়েটলি, এবং রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কেন সেই দিন ইমিডিয়েটলি তাকে ওখান থেকে সরায়নি? যখনই কোনো অভিযোগ এসছে, যে প্রথম কাজটা পুলিশের করার কথা সেটা হলো ওই জায়গাটাকে কর্ডন অফ করা, এবং তার সাথে সাথে এবং রাজ্যের পুলিশ প্রশাসন এবং রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন ইমিডিয়েটলি তাকে সরায়নি? এখানেই তো গাফিলতি 1 নম্বর ঘটলো। সন্দীপ ঘোষ তো বলতে পারেন তৃণমূলেরই একজন অ্যাসেট, এবং সেই অ্যাসেটকে দিয়ে যত্ন করে 3-4 দিন কেটে গেল, এবং যেখানে তথ্য প্রমাণ লোপাট হওয়ার বারবার করে সম্ভাবনা আসছে। পরিবার পরিজনের সঙ্গে আমরা কথা বললাম, আমি নিজে তার পরিবারের সঙ্গে, মুখ্যমন্ত্রী তো এতদিনে হয়তো গিয়ে পৌঁছেছেন, আমরা তার আগে বাড়িতে পৌঁছে গেছিলাম, গত পরশুদিন পৌঁছে গেছি, এবং সেখানে গিয়ে তার পরিবার পরিজনদের সঙ্গে যখন কথা বললাম, তার বাবা মা তারা শকে আছেন, কিন্তু তারা বারবার করে একটাই প্রশ্ন করলেন যে সেই দিন, সেই রাত্রে যারা ডিউটিতে ছিলেন, সেই ইন্টার্ন, সেই হাউস স্টাফ, সেই পিজিটি, সেই সিনিয়র ডক্টর বা সেখানকার গ্রুপ ডি স্টাফ, তাদের সবাইকে কেন এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হলো না? এখানেই তো সবথেকে বড় প্রশ্ন। কোনো ইন্টারোগেশন হলো না। যারা মূল উইটনেস, যারা সেই মুহূর্তে কর্তব্যরত, তারা কি কর্তব্য পালন করেছিলেন, এবং এত আওয়াজ, এত একটা মেডিকেল কলেজ, আপনারা জানেন যে সেখানে কতটা বিজি থাকে সেই জায়গায়, সেখানে একটা মেডিকেল কলেজের মধ্যে ঢুকে কোনো বহিরাগত এলো না ভেতরের কেউ করেছে, সেখানে কেন কোনো ইন্টারোগেশন হলো না? চিকিৎসক, আপনার মনে হয় যে কোনো একজনের পক্ষে একটি মেয়ের পেলভিক বোন, তার কলার বোন, তার থাইরয়েড বোন, গলার বোন, থাইরয়েড বোন এবং তার গোড়ালির হাড়, এগুলো ভাঙা সম্ভব মনে হয়? 113 কাছাকাছি কামড়ের দাগ, মানে একদম মাংস তুলে নেওয়ার মতো কামড়, আপনি আঙুল ভেঙে দেওয়া, নখ উপড়ে নেওয়া, চুল ছিঁড়ে নেওয়া, কোন একজনের পক্ষে সম্ভব বলে মনে হয়? একজন তো ছেড়ে দিন, একাধিক নরখাদক এই কাজ করতে পারে, পিশাচরা, নরপিশাচ যারা হয় তারাই এই কাজ করতে পারে, এবং একজন নয়। এটা পরিবার পরিজন বারবার বলছে। এই যে ইনকোয়েস্ট রিপোর্ট, যেখানে এই পুরো তথ্য প্রকাশ্যে এসছে, সেই তথ্য অনুযায়ী বাড়ির লোক থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রত্যেক সাধারণ মানুষ কেউ বিশ্বাস করতে পারছে না এটা কোনো একজন ব্যক্তির কাজ হতে পারে। এখানে কয়েকজন এর সঙ্গে যুক্ত আছে, এবং কারা, কোন প্রভাবশালী। এবং আপনারা আজকে সন্দীপ ঘোষকে নিয়ে যেমন বলছেন, সন্দীপ ঘোষ এতদিনে না হয় তিনি সরেছেন বলে তিনি অনেক বড় বড় বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন, তাই না? তার জায়গায় যাকে দেওয়া হয়েছে সেই প্রফেসর সুরিতা ম্যাডাম, তাকে দুর্নীতির অভিযোগে সরানো হয়েছিল ভাইস চ্যান্সেলর হিসাবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস থেকে। সম্মানীয় রাজ্যপাল তিনি নিজে সরিয়েছিলেন, এবং অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর সহ
যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আছে পশ্চিমবঙ্গে, তারা বারবার করে লিখিতভাবে হেলথ সেক্রেটারিকে দিয়েছিলেন ইনাকে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে দেবেন না, কারণ ইনি স্বজন পোষণ এবং দুর্নীতির সঙ্গে যুক্ত। তাকেই আবার দেওয়া হলো। আবার কোন প্রভাবশালীকে কেন, কাকে বাঁচানোর জন্য করছে, এই প্রশ্ন কিন্তু আরো সজোরে সবার কাছে চলে আসছে। আপনি এই প্রশ্ন করছেন, এখানে আইনজীবী হিসেবে রয়েছেন রাধামোহন কিছু বলতে চাইছিলেন। রাধামোহনকে বলার আগে আমি বলি, রাধামোহন বাবুর একদম জনার, উনি তো আইনজীবী, আইনের লোক, ওনার আইন সংক্রান্ত বিষয়তে আমার একটা খুব নিরীহ প্রশ্ন রয়েছে। কোন ক্রিমিনাল মানসিকতা না থাকলে একজন নির্যাতিতা, যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, আমরা প্রত্যেকেই দেশের নাগরিক, আমরা জানি ন্যূনতম এথিক্স আমাদের মেনটেন করতে হয়, ন্যূনতম আইন আমাদের ফলো করতে হয়। এই সন্দীপ ঘোষ, আর ডাক্তার বলতে ইচ্ছে করছে না, প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের সামনে 9 বার ওই নির্যাতিতার নাম, ওই অভয়ার নাম এবং সারনেম প্রকাশ্যে বলেছেন। কি মানসিকতা থেকে? এটা কি ক্রিমিনাল অফেন্স নয়? তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যথেষ্ট নয়? রাধামোহনকে প্রশ্নটা করলাম, উত্তর রাধামোহন দেবেন। তার আগে প্রমাণ, হাতে গরম প্রমাণ দেখিয়ে দেবো আপনাদেরকে আজকে কি কীর্তি করেছেন এই সন্দীপ ঘোষ। আমার সুপারিনটেন্ডেন্ট, আমরা নৈতিক দায়িত্ব নিশ্চয়ই নিচ্ছি, ডিএমই স্যার, স্বাস্থ্য ভবন সবাই নৈতিক দায়িত্ব নিচ্ছেন। চেষ্টা করবে ভবিষ্যতে যেন কোনো দ্বিতীয় না হয়, এরকম যেন কোনো কারোর সঙ্গে না হয়। আমি জানি না কে দোষী, কজন দোষী, কতজন ছিল, কিছু জানি না, কিন্তু শুধু এইটুকু বলতে পারি, আমি বাবার মতোই সমব্যথী। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, বিভিন্ন পত্রপত্রিকায় আমার দুর্নাম করার জন্য, আমার পরিবারের দুর্নাম করার জন্য বিভিন্ন কথা বসানো হচ্ছে। যেমন আমি বলেছি, আমি নাকি বলেছি হয়েছে, ভুল কথা। আমি আজকে আমার এই রেজিগনেশন দেওয়ার সময় আমি সগর্বে বলে যাচ্ছি, আমি এ কথা বলিনি। আমি সগর্বে, বাবার মতো হাসি পায়ে শুনলে রাগ হয়, জানি না আমার হাতটা নিষ্পিস করে ওঠে, সেটা করার কথা নয়। এই ধরনের কথাগুলো বলছেন, অথচ ওই অভয়ার নাম বারবার বলে যাচ্ছেন। আমি জানি এখানে বসে রয়েছেন রাধামোহন বাবু, তার আগে আমি একবার বলি, এই ন্যায় সংহিতার ধারা অনুযায়ী ঠিক কি বলা হয় এখানে, ন্যায় সংহিতার কত নম্বর ধারায় কি আছে? ন্যায় সংহিতার ধারা হচ্ছে 72, আপনারা জানেন সবাই, যেখানে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনা অপরাধ। ন্যায় সংহিতার ধারা 72, ধারা 64, ধারা 65, ধারা 66, 67, 68, 69, 71 অনুযায়ী শাস্তি হওয়া উচিত অভিযুক্তের, এমনকি 2 বছরের জেল এবং জরিমানা পর্যন্ত হওয়া উচিত। এত বড় অফেন্স করার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পুরস্কার দিচ্ছেন, তাকে অ্যাওয়ার্ড দিচ্ছেন। যে ঘটনায় আরজি করে ঘটেছে সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি হয়, তার জন্যই কি তাকে ট্রান্সফার করা হলো? রাধামোহন বাবু বলুন। এই যে ঘটনাটা হয়েছে এটা খুব দুর্ভাগ্যজনক, আর এটা সমর্থনযোগ্য না। বাট যে ডাক্তারবাবু যিনি নামটা নিয়েছেন, এটা নাম নেওয়াটা উচিত হয়নি। আর যিনি আমাকে বলতে আমি কিন্তু ডিস্টার্ব করি, বলতে আরে ভাই একটু শোনো না, একটু পেশেন্সটা রাখো না ভাই। তোমাদের আমাদের সিএম একটা হিস্টোরিক্যাল, আমাদের সিএম মমতা ব্যানার্জি একটা হিস্টোরিক্যাল, তুমি বলে না লজ্জা লাগাও, ক্রিমিনাল কনস্পিরেসি কেন অ্যাপ্লাই হবে না? না অঙ্কন প্লিজ, আপনি প্রশ্ন করেছেন, উত্তরটা নাকি বলতে দিন প্লিজ রাধামোহন বাবু। আমাদের মুখ্যমন্ত্রী একটা হিস্টোরিক্যাল একটা কি বলে এক্সাম্পল সেট করেছেন, যে আমাদের পুলিশ ইনভেস্টিগেশন করছে এই ইনসিডেন্টটা, কিন্তু উনি নিজে বলেছেন যদি পুলিশ না করতে পারে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন হবে। আপনি বলুন তো কোন স্টেটে সাতনা রেপকে, ভাই বলতে দাও না, সাতনা রেপ কেসে মধ্যপ্রদেশে ইনাদের সরকার, বিজেপিদের সরকার, কোনোদিন ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে? মণিপুরে ইনভেস্টিগেশন চার্জশিট হয়ে বসে আছে। তো তোমরা ভাই অঙ্কন আর বাকি যে ইন্দ্রনীল বসে আছে, তোমরা বেশি বলো না, আমার লজ্জা করে, আমার লজ্জা করে যে বিজেপি একটা সেন্টারে বসে আছে নির্লজ্জের মতন কথা বলে। আমাদের সিএম একটা এক্সাম্পল সেট করেছে যে পুলিশ ইনভেস্টিগেশন করছে, পুলিশ অ্যারেস্ট করেছে
তারপরেও যদি বলছি যদি আপনি বলুন পুলিশকে ঠিক কাজ করেছে ইনভেস্টিগেশনের জন্য দেওয়ার জন্য রেডি আছে। পুলিশ কমিশনার মুখে বলছে যে তিনি আপনি কি মনে করেন এক সেকেন্ড আপনি কি মনে করেন যে পুলিশ সঠিক কাজ করেছে? এক সেকেন্ড ঐন্দ্রনীল, আপনি কি মনে করেন যে পুলিশ এখনো পর্যন্ত তদন্ত সঠিক পথে এগিয়েছে? দেখুন এটা ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন নিজে বলেছেন খুনি গ্রেফতার হয়, দোষীরা সাজা পায়, তার মানে এখনো আসল খুনি গ্রেফতার হয়নি, আসল দোষীরা সাজা পায়নি। আর লাস্ট পয়েন্ট আপনি আরেকবার বাড়িতে গিয়ে শুনবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এক্ষেত্রে আমাদের লুকোনোর কিছু নেই, তাই সিবিআই তদন্ত হলে হবে। হ্যাঁ, এটা গার্ডসা দেখুন, একটা মুখ্যমন্ত্রী কতটা ট্রান্সপারেন্ট, কতটা অনেস্ট, এটা দিয়ে দেখা গেল, এটা বোঝা গেল। নির্ভয়া কাণ্ডতে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং দেখিয়ে এক সেকেন্ড এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং দেখিয়ে আমি আজকে সুদেশকুচি স্বর্ণালী প্লিজ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ব্রেকিং দেখিয়ে আজকে এই আলোচনা শেষ করব। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে, ভাইরাল পিজিটিদের গ্রুপের হোয়াটসঅ্যাপ চ্যাট, পিজিটি গ্রুপের হোয়াটসঅ্যাপ চ্যাট এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। চেস্ট মেডিসিন বিভাগ যেখানে অভয়া চিকিৎসক ছিলেন সেখানে নাকি ড্রাগ চক্র চলতো। অভয়া জেনে ফেলেছিল ড্রাগ চক্রের কথা। প্রশ্ন উঠছে, অভয়া কি জেনে ফেলেছিল? দুর্নীতির প্রতিবাদ করাতেই কি ঠান্ডা মাথায় খুন করা হয় তাকে? চরম ঘৃণা থেকে, চরম আক্রোশ থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ডাক্তারদের চ্যাট। রিপাবলিক বাংলায় চ্যাটের সত্যতা যাচাই করেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চ্যাট নিয়ে চুপ ডাক্তাররাও। মারাত্মক বড় অভিযোগ, মারাত্মক বড় প্রশ্ন। আমরা জানি না শেষ কথায়, কিন্তু একটা বিষয় স্পষ্ট যে এই সন্দীপ ঘোষ তিনি সব কিছু জানেন, সব খবর রয়েছে, জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। সন্দীপ ঘোষকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, অবিলম্বে হেফাজতে নেওয়া হোক। এর পদত্যাগ করে হাসপাতাল বদলে পার পাওয়া সম্ভব নয় সন্দীপ ঘোষের। এই বলে আমি শেষ করলাম। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।